Okay. Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of the Almighty, and I'm also well. Uh, our lesson is preposition. আমরা আমাদের ধারাবাহিক গ্রামার ক্লাসের আমরা আজকে কথা বলবো প্রেপোজিশন নিয়ে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই প্রেপোজিশনের ব্যবহারটা প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষাটা শিখতে গেলে প্রেপোজিশন একটা অলংকারের ন্যায় কাজ করে। একটা মানুষকে যেমন অলংকার দিলে খুব ভালো দেখা যায়, একটা বাক্যের ভিতরে যদি প্রেপোজিশনের ব্যবহার করা হয় বাক্যটার শ্রী বৃদ্ধি হয়। এই প্রেপোজিশনের আদ্যপান্ত নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আমি সোহাগ স্যারের ব্যাচে প্রসেন স্যার নিয়মিত ক্লাস নেই, স্যার আজকে একটা গুরুত্বপূর্ণ কাজে মিটিং এ রয়েছেন। তো আজকের ক্লাসটা আমি আপনাদেরকে নিব। So be attentive and enjoy my class. At first, I would like to say in front of you, preposition হচ্ছে একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি বাক্যে প্রেপোজিশন ব্যবহারের মাধ্যমে বাক্যের অর্থের সৌন্দর্য বেড়ে যায়। কি বলা হলো? একটা মানুষ যেমন অলংকার পড়লে ওই মানুষটার চেহারা বেশি ভালো দেখা যায়, একটা বাক্যে প্রেপোজিশনের ব্যবহারটাও কিন্তু ঠিক তাই। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে। প্রি শব্দের অর্থ হচ্ছে কি বলেন? পূর্বে। ক্লাসটি খুব ভালোভাবে লক্ষ্য করবেন, গ্রামার ক্লাস তো এটা আমাদের কাছে একটু হার্ড মনে হইতে পারে, কিন্তু প্রেপোজিশনটা আমাদেরকে শিখতেই হবে। ল্যাঙ্গুয়েজটা যেমন আমি যদি বলি, আমরা এখানে উদাহরণ এক্সাম্পল দেখতে পাচ্ছি, হি গোজ স্কুল, এটা যদি আমরা বলি দেখবেন বাক্যটা কোথায় জানি কিছু বাদ পড়ে যাচ্ছে তেমন মনে হয়, তাই না? এই বাক্যটা কিন্তু আমাদেরকে সঠিক হলো না। যদি বললাম হি গোজ স্কুল, এটা কি সঠিক বাক্য হলো? হলো না। এইটাকে আমি যদি বলি হি গোজ টু স্কুল, উই লিভ রাইস, উই লিভ রাইস, আমরা বাঁচি ভাত, এটা কি বাক্য হলো? উই লিভ অন রাইস। তখন একটা বাক্য হলো আমরা ভাত খেয়ে বাঁচি, উই লিভ অন। লিভ অনটা একসঙ্গে খেয়ে বাঁচা। লিভ অন শব্দের অর্থ কি? খেয়ে বাঁচা। আই কাম ফ্রম ইউকে, এখানে ফ্রম, এখানে অন, এখানে টু, এই শব্দগুলো না দিলে এই বাক্যটা শুনতে ভালো লাগে না। তাই বলা হয় যে প্রেপোজিশন অলংকার যেমন মানুষের চেহারার সৌন্দর্য বাড়িয়ে দেয়, প্রেপোজিশনও কিন্তু একটা বাক্যের শ্রী বৃদ্ধি করে। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে। কিসের পূর্বে? আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান বা অবস্থান মানে স্থান লাভ করা। অতএব যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে, এই যে বললাম প্রি শব্দের অর্থ পূর্বে, কিসের পূর্বে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে, তাকে প্রেপোজিশন বলে। তাকে কি বলে? প্রেপোজিশন বলে। তো আমার কথা কি সবাই ভালোভাবে শুনতে পারছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন? লেট মি নো দ্যাট প্লিজ, হু আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস। হ্যাঁ, কথা শুনতে পারছেন? ওকে, থ্যাংক ইউ। তো প্রেপোজিশন সম্পর্কে আমাদের অনেকেরই সমস্যা ছিল এ যাবৎকাল ধরে। আজকের এই ক্লাসটা থেকে আমি আশা করি প্রেপোজিশন সম্পর্কিত আর কোনো সমস্যা থাকবে না। উপরে সেন্টেন্স এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাউন বা প্রোনাউনের পূর্বে অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে। এই বাক্যটা আমি যখন লিখলাম হি গোজ টু স্কুল, কি লিখেছি? হি গোজ টু স্কুল, সেই স্কুলে যায়। এই টুটা স্কুল এবং হি এবং গোজ এদের সঙ্গে সম্পর্ক তৈরি করে দিচ্ছে, একটা রিলেশন গড়ে দিচ্ছে। এই জন্য এই টুটাকে বলা হচ্ছে প্রেপোজিশন। এর বাংলাটা কি কেউ বলতে পারবেন? বাংলায় হচ্ছে পদ, সরি অব্যয়। বাংলায় পদ পাঁচ প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তো এই অব্যয়টাকে ইংরেজি ভাষায় তিন ভাগে ভাগ করা হয়েছে: প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এই প্রেপোজিশন শব্দের অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়। অন্বয় মানে হচ্ছে সম্পর্ক। তো এই টুটা অন্য অন্য ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে, এই জন্য এই টুকে বলা হচ্ছে পদ অন্বয়, পদান্বয়ী অব্যয়। মানে একটা পদের সঙ্গে অন্য পদের যে অন্বয় বা সম্পর্ক গড়ে দিবে, এটাকে বলা হবে প্রেপোজিশন। উপরের সেন্টেন্স তিনটি যথাক্রমে টু, ফ্রম, অন, অর তিনটি স্কুল, ইউকে, রাইসের সাথে সম্পর্ক স্থাপন করেছে। সুতরাং টু, ফ্রম, অন এই তিনটি হচ্ছে প্রেপোজিশন। হিয়ার ইউ ক্যান সি, আমরা একটা লাইন দেখতে পাচ্ছি এখানে, প্রেপোজিশন ডিকশনারি। আমরা তো আমাদের ডিকশনারিতে অক্সফোর্ড, ক্যামব্রিজ, সামসাদ, বিভিন্ন জয় ডিকশনারিতে আমরা ওয়ার্ড খুঁজে বের করি, ওয়ার্ডের সন্ধান করি। এখানে আমরা আপনাদের সুবিধার্থে প্রেপোজিশন ডিকশনারি ব্যবহার করেছি। টু দেখেন, টু কোথায় বসে? টু হচ্ছে নির্দিষ্ট কোনো দিকে বা পর্যন্ত বোঝাতে টু বসে। এটার ব্যবহার আমরা নিচেই দেখব, কিন্তু আমরা এখানে দেখতেছি যে টু কোন কোন জায়গায় বসে। টু হচ্ছে নির্দিষ্ট দিকে বা পর্যন্ত বোঝাতে টু বসে।
টুয়ার্ডস কোথায় বসে? অনির্দিষ্ট কোনো গন্তব্য বোঝাতে বা লক্ষ্য অর্জন করা বোঝাতে টুয়ার্ডস বসে। এইগুলার ফুল ব্যবহার, সুন্দর ব্যবহার আমরা নিচে সেন্টেন্স গুলাতে পাবো। শুধু মনে রাখবেন, টু হচ্ছে নির্দিষ্ট দিকে বা পর্যন্ত বোঝাতে টু বসে। টুয়ার্ডস কোথায় বসে? অনির্দিষ্ট কোনো গন্তব্য বোঝাতে বা লক্ষ্য অর্জন করা বোঝাতে টুয়ার্ডস বসে। অ্যাট কোথায় বসে? স্থান বা সময় বোঝাতে, নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতে অ্যাট বসে। ইন বছর বা মাস বা কোনো বড় স্থান বা কোনো ভাষা, বিষয় বা কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন বসে। অ্যাবাউট কোথায় বসে? সম্পর্কে যখন বোঝাবে। বিটুইন দুইজন ব্যক্তির মধ্যে বোঝাতে বিটুইন বসবে। মনে রাখবেন, দুইজন ব্যক্তির মধ্যে কোনো বিষয় যখন বোঝাবে তখন বিটুইন বসবে। এমং কোথায় বসবে? দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে বোঝাতে এমং বসবে। এগেনিস্ট কোথায় বসবে? এগেনিস্ট হচ্ছে বৃদ্ধ অর্থ। অ্যাক্রস অতিক্রম করা, আফটার পরে, বিফোর আগে। এইভাবে এখন আমরা দেখতে পাচ্ছি বিয়ন্ড নির্দিষ্ট সময় পর বা কল্পনার বাহিরে বা সামর্থ্যের বাহিরে বোঝালে বিয়ন্ড বসে। ইনটু কোথায় বসে? প্রবেশ বা গতিশীল অবস্থা বা রূপ পরিবর্তিত হওয়া, দলে দলে ভাগ হওয়া বোঝাতে ইনটু বসে। উইদাউট, উইদাউট শব্দের অর্থ হচ্ছে ছাড়া বা ব্যতীত। অফ দেখেন, ফর জন্য বা কারণ বোঝাতে। ও এফ এফ ডাবল এফ অফ বিচ্ছিন্ন অর্থে বা মূল্য ছাড় অর্থে। দেখবেন বিভিন্ন পণ্যের গায়ে লেখা থাকে 50% অফ, ও এফ এফ লেখা থাকে, তখন কিন্তু ও এফ লেখা থাকে না। দেখেন, ও এফ অফ শব্দের অর্থ হচ্ছে র বা এর, আর এখানে ও এফ এফ এটা হচ্ছে মূল্য ছাড় অর্থে। ভালো করে খেয়াল করবেন, আমরা দোকানে যদি কখনো লেখা দেখি যদিও, কিন্তু এইটা অর্থ আমরা বুঝি না। ও এফ এফ এটা হচ্ছে মূল্য ছাড় অর্থে, কোনো কিছু থেকে বাদ পড়ে যাওয়া অর্থে অফ ব্যবহার করা হয়। আপন কোথায় বসে? কোনো ভিত্তির উপর বোঝাতে আপন বসে। উইদিন নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে বোঝাতে, সীমানার মধ্যে বোঝাতে উইদিন বসে। উইদাউট কোথায় বসে? ছাড়া বা ব্যতীত অর্থে উইদাউট বসে। ফ্রম কোথায় বসে? হতে থেকে চেয়ে হলে ফ্রম বসে। কোথায় হবে বলেন? হতে থেকে চেয়ে হলে ফ্রম বসে। অফ এর বা কারো অধিকারে বোঝাতে বা বয়স বা গুণ বোঝাতে অফ বসে। র বা এর, যেমন যদি বলা হয় দি লেগস অফ দ্য চেয়ার, দি ফুড অফ বরিশাল, দি রাইস অফ দিনাজপুর, এক্ষেত্রে অফ এর ব্যবহার করতে হবে। ইউজ অফ প্রেপোজিশন, নিম্নে প্রেপোজিশনের 30টি ব্যবহার দেখানো হলো। ইউজ অফ অ্যাট, অ্যাট এর ব্যবহার করব কেমন? ছোট স্থান, শহর বা জায়গার পূর্বে অ্যাট বসে। হি লিভস অ্যাট মিরপুর, হি লিভস অ্যাট নোয়াখালী। নির্দিষ্ট সময় বোঝাতে কিন্তু অ্যাট ব্যবহার করা হয়, যেমন হি গো টু স্কুল অ্যাট 9 AM। দেখেন, সে নির্দিষ্ট, here you can see, নির্দিষ্ট সময় বোঝালে অ্যাট বসে। আই গো টু স্কুল অ্যাট 9 AM। হি গোস টু ইউনিভার্সিটি অ্যাট 10 AM। দূরত্ব বোঝাতে অ্যাট বসে কেমন? ঢাকা ইজ অ্যাট 200 কিলোমিটার ফ্রম হেয়ার। এখান থেকে ঢাকা শহরের দূরত্ব 200 কিলোমিটার। এক্ষেত্রে আপনাকে অ্যাট বসাতে হবে, দূরত্ব বোঝাতে অ্যাট বসবে। সিলেট ইজ অ্যাট 100 কিলোমিটার ফ্রম হেয়ার। দামের পূর্বেও কিন্তু আমরা অ্যাট বসাতে পারি, কেমন দেখেন? পোট্যাটো বা আলু, গোল আলু যেটাকে বলে, পোট্যাটো সেলস অ্যাট 50 টাকা পার কেজি। এখানে কিন্তু আমরা অ্যাট এর ব্যবহার দেখতে পাচ্ছি, অর্থাৎ একটা দাম বোঝাচ্ছে, এই জন্য এর পূর্বে অ্যাট বসেছে। অ্যাপেল সেলস অ্যাট 150 টাকা পার কেজি। বয়স বোঝাতেও আমরা অ্যাট এর ব্যবহার করতে পারি, কেমন দেখেন? হি পাস্ট এসএসসি অ্যাট 16, হি পাস্ট এইচএসসি অ্যাট 18। সে 16 বছর বয়সে এসএসসি পাশ করেছিল, 18 বছর বয়সে এইচএসসি পাশ করেছিল। দেখেন, পাস্ট কোন টেন্স? আমাদেরকে টেন্সটাও ভালোভাবে কিন্তু শিখতে হবে। টেন্সটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের রুট বলা হয়। টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভার্ব ইজ কল্ড দ্য হার্ট বিট অফ এ সেন্টেন্স। একটা বাক্যের যেমন ভার্বটা হচ্ছে হার্ট বিট, আর টেন্সটা হচ্ছে, একটা বাক্যের টেন্সটা হচ্ছে ইংরেজি ভাষার প্রাণ, একটা বাক্যের প্রাণ হচ্ছে ভার্ব। তো এটা আমরা ভালো করে মনে রাখবো। ইউজ অফ অন, কোন কোন জায়গায় অন ব্যবহার করতে পারি? অন নামক প্রিপজিশনটা বসতে পারে কোনো কিছুর উপর সংলগ্ন বোঝাতে অন বসে। দেখেন, এই প্রিপজিশনটা আমরা যদি ভালোভাবে শিখতে পারি, আমরা কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং, স্পোকেনের জায়গাটা খুব দ্রুত ডেভেলপ করতে পারবো। কারণ প্রিপজিশনটাকে বলা হচ্ছে অলংকার। একটা মানুষ অলংকার, একটা মেয়ে সে সুন্দর করে সাজলো,
সুন্দর শাড়ি পরলো, অনেক সুন্দর গহনা পরলো, হ্যাঁ, অর্নামেন্ট নিল, সে চুলে বেনি করলো, অনেক সুন্দর করে সাজলো, তাকে যেমনটা দেখাবে। আর সাধারণ একটা মানুষ একটা মেয়েকে কি একই রকম দেখাবে? দেখাবে না। এখানে আমি যদি বলি হি গোজ স্কুল, বাক্যটা ভুল হয়ে গেল। এটা কি করতে হবে? হি গোজ টু স্কুল। এখানে স্কুলের পূর্বে আমি প্রথম বাক্যে দেখিয়েছি একটা টু প্রেপোজিশন যুক্ত করেছি। কি যুক্ত করেছি বলেন? টু। তো বলা হচ্ছে কোনো কিছু এর উপর সংলগ্ন বোঝাতে অন বসে, যেটা অবজেক্টকে স্পর্শ করে থাকে। কিপ দা মোবাইল অন দা টেবিল। কোনো কিছু এর উপর সংলগ্ন, টেবিলের উপরে মোবাইলটা রাখো। কিপ দা মোবাইল, কি বলা হচ্ছে? কিপ দা মোবাইল, মোবাইলটা রাখো। কোথায় রাখতে বলেছে? অন দা টেবিল। এই দেখেন, টেবিলের উপরে। তাহলে বলা যায় কোনো কিছু এর উপরে কোনো জিনিস স্থিরভাবে যদি লেগে থাকে, স্পর্শ থাকে, তাহলে উই ক্যান ইউজ প্রেপোজিশন অন। আমরা অন এর ব্যবহার করতে পারি। বার, দিন, তারিখের পূর্বে অন বসে। আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে। আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে। দেখেছেন? তারিখ বা বারের পূর্বে অন বসে। আই ওয়েন্ট দেয়ার কোন টেন্স বলেন তো? আমি সেখানে গিয়েছিলাম, পাস্ট ইনডেফিনিট টেন্স। আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে। এই চ্যাপ্টার, এই শীটের নামটি দিয়েছি হচ্ছে প্রেপোজিশনস ডিকশনারি। এই শীটটি যে কমপ্লিট করতে পারবে প্রেপোজিশন সম্পর্কে, তার কিন্তু আর অজানা কোনো বিষয় থাকবে না। দেখেন, স্পিক ইংলিশ উইথ সোনামুখ সোহাগ স্যারের যে বইটা, এই বইটা আমি মনে করি ইংরেজি ভাষাটা যারা বেসিকে খুবই দুর্বল, প্রেপোজিশন, ভার্ব, নাউন, পার্টস অফ স্পিচ, ন্যারেশন, ভয়েস চেঞ্জ কিছুই পারেন না, আপনি কোন জায়গা থেকে ল্যাঙ্গুয়েজটা শুরু করবেন এটা আপনি বুঝতে পারছেন না, আপনি বাক্য সাজাতে পারেন না, আপনার কথাগুলো পেটে আসে কিন্তু আপনার মুখে আসে না, ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন না, তাদের জন্য স্পিক ইংলিশ উইথ সোনামুখ সোহাগ স্যারের এই বইটা, আপনারা বইটা সংগ্রহ করতে পারেন। এই বইটাতে আমি যে চ্যাপ্টারগুলো আপনাদেরকে পড়াচ্ছি, এই চ্যাপ্টারগুলো খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। এই প্রেপোজিশনস ডিকশনারি বলেন, তারপর এই যে যে টেন্স পড়াচ্ছি, এগুলা কিন্তু খুব সুন্দরভাবে এই বইতে সাজানো রয়েছে, একেবারে সিকুয়েন্স অনুসারে। দেখেন কত সুন্দর একটা বই, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, কমপ্লিট কোর্স অফ লার্নিং ইংলিশ। এখানে আপনি গ্রামার পাচ্ছেন, প্রোনাউন্সিয়েশন, স্পোকেন, রাইটিং, ভোকাবুলারি, সবকিছু কিন্তু এই বইটার ভিতরে আপনি পেয়ে যাবেন। এবং এই বইয়ের ভিতরে অনেক প্রভাব দেওয়া রয়েছে, নিউজ পেপার রিলেটেড, বিভিন্ন ধর্মীয় সংক্রান্ত অনেক রকমের ভোকাবুলারি, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়, যেসব ভোকাবুলারি গুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করতে চাই কিন্তু আমরা ইংলিশে বলতে পারি না, সেই রকম ভোকাবুলারিও কিন্তু এখানে সংযোজন করা হয়েছে। তো বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা যদি এই বইটা, আমরা তো বিভিন্ন ভাবে টাকা পয়সা অপচয় করে থাকি, তো এই বইটা আপনারা একটু সংগ্রহ করবেন, এই বইটা একটু পড়ে দেখবেন, দেখবেন আপনারা অতি সহজে এই ভাষাটা শিখতে পারছেন, অতি সহজে। এবং এখানে যারা বেসিকে দুর্বল, একেবারে প্রি বেসিক বলবো, লেটার, অ্যালফাবেট, ওয়ার্ড, সিলেবল, সব জায়গা কিন্তু স্যার এখানে সুন্দর করে অ্যারেঞ্জ করেছেন। তো বইটা যারা নিতে চান আমাদের ওয়েবসাইট থেকেও নিতে পারবেন, অথবা আমি এখানে নাম্বার দিয়ে দিব, স্যারের নাম্বার রয়েছে, আপনারা এখানে নাম্বারেও কিন্তু কল করে বইটা আপনারা অর্ডার নিশ্চিত করতে পারবেন এবং হোম ডেলিভারিতে পেয়ে যাবেন। বাংলাদেশের যে প্রান্তে আপনার বাসা হোক না কেন, বই আপনার হাতে পৌঁছে যাবে 2 থেকে 3 দিনের ভিতরে। তো আপনারা দেখেন, আমি এই যে লেসনটা পড়াচ্ছি প্রেপোজিশনস ডিকশনারি, এটা কষ্ট করে আপনাদের পড়তে হবে না, চেষ্টা করতে হবে না, এটা কিন্তু আমাদের বইয়ের সম্ভবত চ্যাপ্টার 30, সেখানে কিন্তু এই প্রেপোজিশনের আমি যা যা পড়াচ্ছি এইগুলো পেয়ে যাবেন। বইটা নিলে আরো একটা সুবিধা কি হবে, আমরা এই বইটা ক্লাস, স্যারের ক্লাস যারা যারা করবে, আমার ক্লাস আমিও স্যারের ব্যাচে পড়াই, তো আমি যখন পড়াবো এই লেসনটা, একটা হার্ড কপি, এই বইটা একটা দলিল, একটা সম্পদ। আমি বলবো যে আপনি 219 পৃষ্ঠা বের করেন, আপনি সেইখানে বের করবেন, আমি যা যা পড়াচ্ছি আপনার চোখের সামনে যদি সেইগুলা থাকে, আমার কথাটা আপনার কানে যাবে, আর চোখ দিয়ে আপনি ওই বইয়ের লেসন গুলো পড়বেন, দেখবেন অতি দ্রুত আপনি যে কোনো লেসন, শুধু প্রেপোজিশন বলবো না, টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, ন্যারেশন, আর্টিকেল, সবকিছু আপনি এই বইয়ের ভিতরে পেয়ে যাবেন। এবং খুব সুন্দর করে এই বইয়ের ভিতরে সবকিছু অ্যারেঞ্জ করেছি। তো আমি এখানে শেষে নাম্বারটা দিয়ে দিব, যদি কারো বইটা প্রয়োজন হয় স্যারের নাম্বার বা ওয়েবসাইট থেকে অথবা আমার কাছে ফোন করে আপনারা বইটা সংগ্রহ করতে পারবেন। তো দেখেন এখানে আমরা যে জায়গাতে ছিলাম, বার, দিন বা তারিখের পূর্বে অন বসে। আই রাইট বা আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে। হি উইল কাম হেয়ার অন 17 জুন।
নদীর তীরে বোঝাতে অন বসে, যেমন ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এই যে তীর অর্থাৎ নদীর তীর বোঝাতে অন বসে। ঢাকা ইজ অন দা বুড়িগঙ্গা, খুলনা ইজ অন দা রূপসা, চট্টগ্রাম ইজ অন দা কর্ণফুলী। চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। এই অন বোঝাতে, নদীর তীর বোঝাতে অন বসে, নির্ভরতা বোঝাতে অন বসে। হি লিভস অন রাইস, হি লিভস অন হিজ ফাদার। দেখেন আমরা ছোটবেলায় আমরা যখন পড়ালেখা করি আমরা আমাদের পিতার মাতার উপর নির্ভরশীল থাকি, বলা হচ্ছে হি লিভস অন হিজ ফাদার, সে তার পিতার উপরে নির্ভর করে বেঁচে থাকে বা বাঁচে। ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে, আমরা অনেক সময় বলি না সে 10 তলাতে বসবাস করে, এই বিল্ডিং এর 5ম তলায় তিনি থাকেন, এই বিল্ডিং এর 5ম তলায় ব্যাংকটি অবস্থিত, কিভাবে বলবেন? অনের ব্যবহার না করে কি বলা যাবে? নো। তো এখানে আপনাকে প্রেপজিশনের ব্যবহারটা শিখতে হবে। দ্য ব্যাংক ইজ, দ্য ব্যাংক ইজ অন দ্য 5th ফ্লোর। আমি অনটা বাদ দিয়ে বলে দেখি, দেখি কেমন শোনায়। দ্য ব্যাংক ইজ দ্য 5th ফ্লোর। বাক্যটার শুনে মনে হচ্ছে কোথায় জানি কি বাদ থেকে যাচ্ছে। Our classroom, our class is the 3rd floor. No, our class is on the 3rd floor. তাহলে এখানে ফ্লোর বা কোনো কিছু এর সংখ্যা বোঝাতে সেখানে কিন্তু আমরা অন নামক একটা প্রেপজিশন ব্যবহার করব। কি করব বলেন? অন। আমার কথা সবাই শুনতে পারছেন? স্ক্রিনটা দেখতে পারছেন? প্লিজ লেট মি নো দ্যাট। হাবিবুর রহমান, ক্লিয়ার? স্ক্রিন দেখা যায়? থ্যাংক ইউ। হ্যাঁ স্যার আমার দেখা যাচ্ছে না। হ্যাঁ, প্রশ্ন আমি শেষের দিকে, স্ক্রিন দেখা যাচ্ছে না, আপনি লিভ নিবেন আবার জয়েন করবেন, অবশ্যই দেখতে পারবেন। কোনো প্রশ্ন থাকলে আচ্ছা আমি আচ্ছা আচ্ছা। আমি রিলেটেড আপনার যে রিলেটেডটা যে টপিকসটা পড়াচ্ছেন সেই রিলেটেড একটা কোশ্চেন কি করা যাবে? অবশ্যই আমি ক্লাসের শেষের দিকে কোশ্চেন গুলা নিব। হ্যাঁ, আমি এটা একটু পড়াতে দেন, তারপরে আমি সবার কোশ্চেন নিব। আমি শেষের দিকে গিয়ে আনমিউট করব। থ্যাংক ইউ। তো সবাই একটু দেখতে থাকেন। এখানে ফ্লোরের একটা সংখ্যা বোঝাতে অন বসছে। দ্য ব্যাংক ইজ অন দ্য 5th ফ্লোর। ইউজ অফ ইন, ভালোভাবে লক্ষ্য করবেন, ইন অ্যান্ড অন। আমরা কেবল দেখলাম অন কোথায় বসে, এরপর দেখতে পারছি ইন কোথায় বসবে। বড় স্থান বা শহর বা কোনো বড় স্থানের পূর্বে ইন বসবে। আই লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে বসবাস করি, একটা বড় জায়গা বাংলাদেশ, তাই না? তাহলে কিন্তু এখানে ইন বসবে। আই লিভ ইন ইন্ডিয়া, আই লিভ ইন সৌদি আরাবিয়া, হি লিভস ইন কাতার, এখানে ইন বসবে, বড় জায়গা। তো দেখেন বাংলাদেশ বড় হওয়ায় তার পূর্বে ইন বসেছে, ছোট জায়গার পূর্বে অ্যাড বসবে। ছোট জায়গার পূর্বে কি বসবে? অ্যাড বসবে। কারো যদি বাসা ঢাকার মিরপুরে হয়, সে ঢাকার মিরপুর বাস করে, সে ঢাকার মিরপুরে বাস করে। হি লিভস ইন ঢাকা, হি লিভস ইন ঢাকা অ্যাট মিরপুর। দেখেছেন? তাহলে এইগুলা কি করতে হবে? এই বাক্যগুলো আপনাকে ইন ব্যবহার করতে হবে, ছোট জায়গা হলে অ্যাড ব্যবহার করতে হবে। এইগুলো একটু মনে রাখবেন। কোনো বিষয় বা ভাষা বোঝালে তার পূর্বে ইন বসে, যেমন ইন বাংলা, ইন ইংলিশ। দেখেছেন? কোনো বিষয় বা ভাষা বোঝালে তার পূর্বে ইন বসে। আই স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলি, বা আই ক্যান স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আই রোট আ পোয়েম, হেয়ার ইউ ক্যান সি, আই রোট, আমি লিখেছিলাম। কি লিখেছিলাম? আই রোট আ পোয়েম, একটা কবিতা। ইন বেঙ্গালি, বাংলাতে আমি একটা কবিতা লিখেছিলাম। আই স্টাডিং ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, সময়ের ক্ষেত্রে মাসের পূর্বে ইন বসে। আই ওয়াজ বর্ন ইন 1980, দেখেন আমি জন্মগ্রহণ করেছিলাম কত সালে? ইন 1980, 1980 সালে জন্মগ্রহণ করেছিলাম। হি ওয়াজ বর্ন ইন 2000 অন, 2001 সালে সে জন্মগ্রহণ করেছিল। পেশা, কোন মানুষের প্রফেশন, এর পূর্বে ইন বসে। হি জয়েন্ড ইন নেভি, দেখেন সে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেছিল। হি জয়েন্ড ইন নেভি, হি জয়েন্ড ইন আর্মি, হি জয়েন্ড ইন এয়ারফোর্স, সে বিমান বাহিনীতে যোগদান করেছিল। হি জয়েন্ড ইন নেভি। আই জয়েন্ড ইন বাংলাদেশ আর্মি, আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেছিলাম। দেখেছেন? অবস্থা বোঝাতে ইন বসে, কি বললাম? অবস্থা বোঝাতে ইন বসে। হি ইজ ইন হ্যাপি মুড, হি ইজ ইন হ্যাপি মুড। আই অ্যাম ইন স্যাড মুড। টু এর ব্যবহার, কোনো স্থানে আসা এবং যাওয়া বোঝালে ওই স্থানের পূর্বে টু বসে। কোনো স্থানে আসা এবং যাওয়া বোঝালে ওই স্থানের পূর্বে কি বসবে? টু। হি কামস টু হেয়ার, দে গো টু ইউনিভার্সিটি, কোনো স্থানে আসা বা যাওয়া বোঝালে ওই স্থানের পূর্বে কি বসবে?
টু বসবে প্রত্যেকটা বাক্যে। দেখেন আমরা যে কোনো একটা বাক্য যদি একটু অ্যানালাইসিস করি, এই একটা বাংলা বাক্য দেখেন, একজন দিনমজুর আমাদের দেশে অত্যন্ত পরিচিত ব্যক্তি, সে দিন এনে দিন খায়, তাকে সারাদিন কাজ করতে হয়, সে খুবই পরিশ্রমী, একটা বাংলা প্যাসেজ, তাই না? তো এইটা আমরা ইংলিশে ট্রান্সলেট করলে দেখি আমরা প্রেপোজিশনের ব্যবহার পাই কিনা। আমরা তো বলছি প্রেপোজিশন মানে অলংকার, এইটা সেইটা, আসলে বাস্তবে কতটা আমরা একটা প্যাসেজ অ্যানালাইসিস করি। দেখেন, এ ডে লেবার ইজ আ ভেরি ইউজফুল পারসন ইন আওয়ার কান্ট্রি। এই দেখেন, কথা বলতে না বলতেই আমার প্রেপোজিশনের ব্যবহার চলে এসেছে। কেমনে আসলো? এই যে বললাম, এ ডে লেবার ইজ আ ভেরি ফ্যামিলিয়ার পারসন ইন আওয়ার কান্ট্রি। একজন দিনমজুর আমাদের দেশে একজন অত্যন্ত পরিচিত ব্যক্তি। যে ইন, এখানে ইনের ব্যবহার করা হয়েছে। ইন আওয়ার কান্ট্রি, আমার দেশে। ওই যে বলেছিলাম বড় স্থানের পূর্বে ইন বসে, তাই এখানে দেশের ভিতরে একজন কৃষক, পরিচিত মুখ, পরিচিত ব্যক্তি, এই জন্য এখানে ইন বসেছে। কি বসেছে বলেন? ইন। হেয়ার ইউ ক্যান সি হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, একটা প্রভার্ব দেখেছেন? হি লিভস, সে বাস করে বা সে খায় এখানে। হ্যান্ড, হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, এখানে একটা প্রেপোজিশন বসেছে ফ্রম। হি লিভস, সে বেঁচে থাকে, ফ্রম হ্যান্ড টু মাউথ, অর্থাৎ এর বাংলা অর্থটা হচ্ছে, প্রভার্ব গুলা কখনো আক্ষরিক অনুবাদ হয় না, এগুলো ভাবানুবাদ করতে হয়, এগুলো ভাবানুবাদ করতে হয়। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, সে দিন এনে দিন খায়। কি করে? সে দিন এনে দিন খায়। এখানে একটা প্রেপোজিশন ফ্রম, দেখছেন? তাহলে দেখেন এই যে একটা বাক্য, এইটা আমি একটু পড়ে দেখি, দেখিনি এর ভিতরে কোনো প্রেপোজিশন আছে কিনা। কি বললাম? হি হ্যাজ টু ওয়ার্ক অল ডে লং। দেখেন, here you can see he has to work, আমি যদি এইভাবে বলতাম হি হ্যাজ ওয়ার্ক অল ডে লং, বাক্যটা কি হতো? সে সারা দিন কাজ করিয়াছে বা করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। কিন্তু যখন এই হ্যাজ এর সঙ্গে টু যোগ করব, স্যারের এই বইটাতে দেওয়া রয়েছে হ্যাভ টু হ্যাজ টু এর ব্যবহার। হ্যাভ টু হ্যাজ টু অর্থাৎ পড়তে হয়, যেতে হয়, খেতে হয়, এমন বুঝালে হ্যাভ টু বা হ্যাজ টু বসে। এই ল্যাঙ্গুয়েজটা না খুবই সহজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিকিং করা। এই ভাষাটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রয়াত হয়েছেন, উনি একজন বিখ্যাত মানুষ ছিলেন। উনি 17টা ভাষায় কথা বলতে পারতেন। তো এইটা তো আমেরিকার যে বোয়িং কোম্পানি আছে, যেখানে বিমান তৈরি হয়, শত শত ইঞ্জিনিয়ার শত শত সমস্যার সমাধান করছে, এরকম তো জটিল কোনো সমস্যা না, কোনো রকেট সায়েন্স না। এটা কেন আমরা পারবো না? দেখানো পদ্ধতিতে নির্দিষ্ট কিছু টেকনিক ফলো করলে আপনারা অবশ্যই ইংরেজিতে দ্রুত ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। You will be able to speak in English fluently, quickly, I think and I believe it, if you follow our rules and regulation. ওকে, তো এখানে কি বললাম? হি হ্যাজ টু ওয়ার্ক অল ডে, দেখেন এখানে হ্যাজ টু, একটা টু চলে এসেছে প্রেপোজিশন, দেখছেন? তাহলে আমরা বলতে পারি যে প্রেপোজিশনের ব্যবহারটা কত বিশাল, হুম, অনেক বড়। কোন স্থানে আসা এবং যাওয়া বোঝালে টু বসে, ব্যক্তির কাছে বোঝালে তার পূর্বে টু বসে। যেমন হি কামস টু মি, দেখেন সে আমার কাছে আসে, সে আমার কাছে আসে। এখানে যদি বলেন হি কামস মি, হবে? এটা হবে, কিন্তু কি হবে? ভুল বাক্য হয়ে যাবে। হি কামস টু মি, কি বললাম? সে আমার কাছে আসে। দে গো টু ইউনিভার্সিটি, এই টু বসেছে ইউনিভার্সিটির পূর্বে, টু বসে ইউনিভার্সিটি এর সঙ্গে দের একটা সম্পর্ক গড়ে দিয়েছে। দেখবেন যারা ঘটক থাকে, দুই পরিবার, ছেলে এবং মেয়ের পরিবারের ভিতরে একটা সম্পর্ক গড়ে দেয় বিবাহের মাধ্যমে, তাই না? এখানে প্রেপোজিশন কিন্তু একটা রিলেশন গড়ে দিচ্ছে দুইটা পরিবারের ভিতরে, অর্থাৎ দে আর ইউনিভার্সিটি। পার্সনিফিকেশন করতে হবে, এইগুলা আমাদের কাছে খুবই কঠিন মনে হইতে পারে, কিন্তু এগুলো পড়তে হবে। গ্রামার না জানলে অনেকে 2-5 দিন ক্লাস করেই বলে স্যার স্পোকেন শিখতে চাই, স্পোকেন শিখতে চাই। আপনি গ্রামার না জানলে কথা বলতে পারবেন? আই ইট রাইস, আমি ভাত খাই, আর যদি বলি আমি ভাত খেয়েছিলাম, তখন কি হবে? এগুলা গ্রামার জানতে হবে, তাই না? তো আমরা গ্রামার কম বেশি জানি, আর বেশি দেরি করাবো না, কয়েকটা ক্লাস পরেই আপনাদের স্পোকেনের দিকে নিয়ে যাব, আপনারা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। দেখেন, অনুসারে বোঝাতে কি বসে? টু বসে। অনুসারে বোঝাতে কি বসে? টু। আই ওয়ার্ক, আমি কাজ করি, অ্যাকর্ডিং টু রুল, নিয়ম অনুসারে, তাই না? আই ওয়াক, আমি হাঁটি, অ্যাকর্ডিং টু রুল এভরি মর্নিং। সীমানার বাইরে বোঝাতে টু বসে। কি বসে? সীমানার বাইরে বোঝাতে টু বসে। সাউথ কোরিয়া ইজ টু দা ইস্ট অফ আওয়ার কান্ট্রি, অর্থাৎ উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া যাই দেন, ইজ টু দা ইস্ট অফ আওয়ার কান্ট্রি। এই দেখেন সীমানার বাইরে, আমাদের দেশের বাইরে, তাই না? তাহলে এখানে টু বসবে, এই যে ইজ টু দা
ইস্ট অফ আওয়ার কান্ট্রি, দুইটা প্রেপোজিশন বসেছে, টু একটা, অফ একটা। প্রত্যেকটা সেন্টেন্সে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা করে প্রেপোজিশনের ব্যবহার রয়েছে। তো এগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে দেখতে হবে। মিয়ানমার ইজ টু দা সাউথ অফ আওয়ার কান্ট্রি, বা ইজ টু দা ইস্ট অফ আওয়ার কান্ট্রি, তাই না? এইভাবে অধিকার বা মালিকানা বোঝাতে অফ বসে। কি বললাম? অধিকার বা মালিকানা বোঝাতে অফ বসে। যেমন দেয়ার ইজ দ্য কার, দেয়ার ইজ দ্য কার অফ মিস্টার আজাদ, দিস ইজ দ্য ফোন অফ মি। দেখেন এটার বাংলা অর্থ কি কেউ বলতে পারবেন? দিস ইজ দ্য ফোন অফ মি, আমরা অনেকেই পারবো আর অনেকেই পারবো না। উপকরণ বোঝাতে, সরি এটা বলি, মালিকানা বোঝাতে, যেমন দিস ইজ দ্য ফোন অফ মি, কি বললাম? দিস ইজ দ্য ফোন অফ মি, এটা আমার ফোন, হ্যাঁ, আমার মোবাইল ফোন। উপকরণ বোঝাতে অফ বসে, যেমন দ্য ব্রিফ কেস ইজ মেড অফ লেদার, দ্য ব্রিফ কেস ইজ মেড অফ লেদার। এই দেখেন মেড অফ, মেড অফ মানে কি? তৈরিকৃত। আর যদি কোনো দেশের ভিতরে তৈরি হয়, যেমন দেখবেন মোবাইল ফোনের গায়ে লেখা থাকে মেড ইন চায়না, মেড ইন জাপান, মেড ইন আমেরিকা, মেড ইন অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশের যে প্রোডাক্ট গুলা, মেড ইন বাংলাদেশ। এখানে কিন্তু উপকরণ বোঝাতে অফ বসে, দেশের মধ্যে বা তৈরি কোথায় জায়গা বোঝাতেও কিন্তু ইন বসে। তো বলা হচ্ছে দিজ হাউস বা দা হাউস ইজ মেড অফ উড, এই বাড়িটি কাঠের তৈরি। এই বাড়িটি কিসের তৈরি? কাঠের তৈরি। কারণ বোঝাতে অফ বসে, দ্য ম্যান ডাইড অফ ক্যান্সার। দেখেন কারণ, ক্যান্সার রোগের কারণে লোকটি মারা গিয়েছিল। হি ডাইড অফ করোনা ভাইরাস, সে করোনা ভাইরাসে মারা গিয়েছিল। সম্পর্ক বোঝাতে অফ বসে, যেমন আই নো এভরিথিং অফ ইট, হি নোস এভরিথিং অফ ইংলিশ গ্রামার, হি নোস এভরিথিং, সে সবকিছু জানে, অফ ইংলিশ গ্রামার, ইংরেজি ব্যাকরণ এর। ইউজ অফ ওভার, কোনো কিছু স্পর্শ না করে উপরে চলমান অবস্থা বোঝাতে ওভার বসে। দেখেন সুন্দর একটা কথা বললাম, এটা কিন্তু আমরা অনেকেই এই জায়গাটাতে আমাদের বিভিন্ন প্রবলেম থাকে, একটু শিখে নিব। কোনো কিছু স্পর্শ না করে উপরে চলমান অবস্থা বোঝাতে ওভার বসে। দ্য প্লেন ইজ ওভার দ্য ফিল্ড, প্লেনের উপরে মানে মাঠের উপরে প্লেন, তো মাঠে কিন্তু স্পর্শ নাই, এবং এর উপরে একটা চলমান অর্থাৎ মাঠের উপর দিয়ে প্লেনটি উড়ে গেল। এখানে কি? দি প্লেন ইজ বা অজ ওভার দ্য ফিল্ড, দ্য বার্ড ইজ ওভার দ্য ফিল্ড, তাই না? এই বাক্যগুলো আমাদেরকে গঠন করতে হবে, এগুলো শিখতে হবে। মাধ্যম বোঝাতে ওভার বসে, মাধ্যম বোঝাতে কি বসে? ওভার বসে। হি টক ওভার ইমো, বা হি টক ওভার ইমো, আই টক ওভার টেলিফোন। এটা মনে রাখবেন, আমি যদি বলা হয় আমরা মোবাইল ফোনে কথা বলি, কি হবে? বাক্যটা আমরা অধিকাংশই পারি না। উই টক ওভার টেলিফোন, আমরা বাই ব্যবহার করি, বা অনেকে জানেই না এটা কি হবে। মনে রাখবো, উই টক ওভার টেলিফোন, উই টক ওভার মোবাইল ফোন, আমরা মোবাইল ফোনের মাধ্যমে বা মোবাইল ফোনে কথা বলি। এখানে মাধ্যম বোঝাতে ওভার বসে। মনে রাখবেন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এটা আসতে পারে, উই টক ড্যাশ মোবাইল ফোন, ওভার দিতে পারে, ওয়ান দিতে পারে, বাই দিতে পারে, ফ্রম দিতে পারে, টু দিতে পারে, এখানে রাইট অ্যান্সার হবে ওভার। এইগুলা যদি আমরা শিখি ভালোভাবে, আমরা এগুলো যদি একটু নিতে পারি, আমাদের বিভিন্ন জব প্রিপারেশনটাও কিন্তু আমাদের এই প্রেপোজিশন থেকে যদি কোনো প্রশ্ন আসে আমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। মিস্টার হাবিবুর রহমান, ক্যান ইউ হিয়ার মি? লেট মি নো দ্যাট। শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। স্পিক আউট। ক্লাসটা কেমন লাগছে? প্রেপোজিশন বুঝতে পারছেন? সুমাইয়া আক্তার, ভালো। হুম? বোঝা যায়? আমার কথা শোনা যায়? ক্লাস বুঝতে পারছেন? হুম। না, 4-5 না, বেশি ক্লাস হয়নি। আপনি ক্লাস রেকর্ড, পিডিএফ সবই পাবেন। যোগাযোগ করবেন স্যারের সঙ্গে, বা আমি এখানে নাম্বার দিয়ে দিব, কোনো সমস্যা হবে না। আর বইটা নিবেন, সবাই বইটা সংগ্রহ করবেন, কারণ একটা বই মানে আপনার কাছে একটা স্থায়ী বুনিয়াদ, একটা সম্পদ হিসাবে থাকবে। দেখেন প্রতিদিন অনেক কপি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, দেখেন আমরা আজকেও প্রায় 20 কপির মতো সেল দিয়েছি। তো এই বইটা নিবেন, একটা বই নিলে আপনার কাছে একটা শক্ত সম্পদ হিসাবে থাকবে। দেখেন বইটা অনেক সুন্দর একটা বই, দেখতেও যেমন সুন্দর, ভিতরেও কিন্তু অনেক সুন্দর। এই বইটা সংগ্রহ করবেন। আমরা অনেক টাকা রোজগার করি, অনেক টাকা আমরা বিভিন্ন খারাপ পথেও ব্যয় করি, কিন্তু একটা বই কিনে, একটা প্রবাদ রয়েছে কি জানেন, বই কিনে আজ পর্যন্ত কেউ কখনো দেউলিয়া হয়ে যায়নি। মনে রাখবেন, কেউ দেখাতে পারবেন পৃথিবীতে এই লোকটি বই কিনে গরিব হয়ে গেছে? নো।
কেউ কিন্তু এটা করিনি। বই কিনতে হবে। একটা নতুন গ্রামার বই কেনা অর্থ আপনি একটা সম্পদ ঘরে নিয়ে আসলেন। আমরা যেমন জমি কিনি, আমরা বাইক কিনি, আমরা সোনাদানা কিনি, একটা ইংলিশ গ্রামার বই আপনি কিনে ঘরে রাখবেন, এটাও কিন্তু আপনার একটা স্বর্ণ অলংকারের মতো কাজ করবে। জ্ঞান কখনো বৃথা যায় না, পরিশ্রম কখনো বৃথা যায় না, মনে রাখবেন। নেক্সট, বিপরীত পাশে বোঝাতে ওভার বসে, যেমন দে লিভ ওভার দ্য রোড। কি হবে? দে লিভ ওভার দ্য রোড, এই রাস্তার অপোজিট পাশে, বিপরীতে। কি হবে? বিপরীতে তারা বসবাস করে। দে লিভ ওভার দ্য রোড, আই লিভ ওভার দ্য ব্রিজ। দেখেছেন? তাহলে এখানে বিপরীত পাশে বোঝাতে ওভার বসবে। অধিক বোঝাতে ওভার বসে। কি বললাম? অধিক। দে ওয়ার ইন ইন্ডিয়া ফর ওভার আ মান্থ, আই ওয়াজ ইন আমেরিকা ফর ওভার আ ইয়ার। অধিক বোঝাতে আমি 1 বছরের বেশি আমেরিকাতে ছিলাম, তারা 1 বছরের বেশি, 1 মাসের বেশি ইন্ডিয়াতে ছিল। সমগ্র বা সারা বোঝাতে ওভার বসে। সমগ্র বা সারা, এটা বোঝাতে ওভার বসে। যেমন দে হ্যাভ ট্রাভেলড অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী তারা ভ্রমণ করেছে। করিয়া আছে, কোন টেন্স? হ্যাজ হ্যাভ থাকলে কোন টেন্স হয়? আপনাদের নিশ্চয়ই টেন্স মনে আছে। টেন্সের ক্লাসটা ধারাবাহিকভাবে করবেন, টেন্সটা খুব ভালোভাবে শিখবেন। প্রেপজিশনের আগে টেন্স শিখতে হবে, ভয়েস চেঞ্জের আগে টেন্স শিখতে হবে, ভার্বের আগে টেন্স শিখতে হবে, সবকিছুর আগে কিন্তু টেন্স শিখতে হবে। তো এটা স্যারের সঙ্গে লেগে থাকবেন, টেন্সটা খুব ভালোভাবে আপনারা দেখতে পারবেন। সমগ্র বা সারা বোঝাতে ওভার বসে। আর কি বসে? ইউজ অব অ্যাভাব, সংযুক্ত না হয়ে উপরে বোঝাতে বা উপরে স্থির বস্তু বোঝাতে অ্যাভব বসে। যেমন দা ফ্যান ইজ অ্যাভাব মাই হেড, দা ফ্যান ইজ অ্যাভাব মাই হেড। সংযুক্ত না হয়ে, আমার মাথার সঙ্গে সংযুক্ত হবে না, কিন্তু উপরে স্থির ভাবে বুঝাবে। আমার মাথার উপরে একটা ফ্যান রয়েছে, কি বলতে হবে? দা ফ্যান ইজ অ্যাভাব মাই হেড, দা লাইট ইজ অ্যাভাব মাই হেড। মানের উপর বোঝাতে অ্যাভাব বসে। কোনো মান, কেমন? আই গট অ্যাভাব 90% মার্ক ইন ইংলিশ, আমি ইংরেজিতে 90% মার্ক পেয়েছিলাম, 90-এর উপরে। হি গট অ্যাভাব 80% মার্ক ইন অল সাবজেক্ট, সে সকল সাবজেক্টে 80% উপরে পেয়েছিল। 2-এর মধ্যে বোঝাতে বিটুইন বসে। কি বসে? আমরা যখন বললাম কি যে এই আমগুলা এই 2জন ভাইয়ের ভিতরে ভাগ করে দাও, 2-এর মধ্যে বা তুলনা করতে বিটুইন বসে। কেমন? বাংলাদেশ উইল বিটুইন, সরি, বাংলাদেশ উইল উইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড। বাংলাদেশ এবং, সরি, ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে বাংলাদেশ, বাংলাদেশ উইল উইন, জয়লাভ করবে বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড, ইন্ডিয়া এবং ইংল্যান্ডের ভিতরে। বা যদি বলা হয় ডিভাইড দ্য ম্যাঙ্গোজ বিটুইন দ্য টু ব্রাদার্স, এইটা দেখেন, ডিভাইড দ্য আপেল বিটুইন দ্য টু বয়েজ, এই 2জন বালকের ভিতরে আপেলগুলি ভাগ করে দাও। 2-এর অধিকের মধ্যে তুলনা বোঝাতে এমং বসে। 2জনের ভিতরে হলে বিটুইন বসবে, আর 2-এর অধিকের মধ্যে তুলনা করা বোঝাতে এমং বসে। বাংলাদেশ উইল উইন, বাংলাদেশ উইল উইন, বাংলাদেশ জয়লাভ করবে, কোন টেন্স? ফিউচার ইনডেফিনিট, শ্যাল উইল রয়েছে। এবং ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড ইংল্যান্ড। ডিভাইড দ্য অ্যাপল অ্যামং দ্য 4 বয়েজ, ডিভাইড দ্য অ্যাপল অ্যামং দ্য 4 বয়েজ, এই চার ইসে, ডিভাইড দ্য ম্যাঙ্গোজ 4 বয়েজ, 4জন বালকের ভিতরে অ্যাপল, আপেল গুলো ভাগ করে দাও। ইউজ অফ উইথ, উইথটা কোথায় বসে? হেয়ার ইউ ক্যান সি, হি কেম উইথ মি। কি বললাম? হি কেম উইথ মি, সে আমার কাছে এসেছিল। দেখেন এই যে উইথ কি বসবে? ইউজ অফ উইথ, সাথে বোঝাতে। হি কেম, সে এসেছিল, উইথ মি, আমার সাথে, আমি দোকানে গিয়েছিলাম, আমার সাথে আমার বন্ধু আমার বাড়িতে এসেছিল। হি কেম উইথ মি। হি গোজ উইথ হিম, সে তার সাথে যায়। এই যে উইথ এর ব্যবহার কোথায় করবেন? সাথে বোঝালে। আমার সাথে আসো, আমার সাথে চলো, এই জায়গাগুলোতে উইথ বসবে। কি বসবে? উইথ। দ্বারা দিয়া বোঝাতে উইথ বসবে। কি বসবে? দ্বারা দিয়া। যেমন আই রাইট উইথ দিস পেন, আমি এই কলমের দ্বারা লিখি। ইউজ অফ ফর, ইটস ভেরি ইম্পর্টেন্ট রুল। ফরের ব্যবহারটা কোথায় বসে? আই উড লাইক, আর ইউ ক্যান সি, জন্য বোঝাতে ফর বসে, জন্য। যেমন আই উড লাইক টু ডু সামথিং ফর ইউ, আমি তোমার জন্য কিছু করতে চাই। আই ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করি। আই উইল ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করব। আই এম ওয়েটিং ফর ইউ, আই এম ওয়েটিং ফর ইউ, আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করিতেছি। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সময়ের আগে, সময়ের আগে, ধরে, যাবত, বেপিয়া বোঝাতে ফর বসে। হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 4 hours,
কারণ বোঝাতে ফর বসে। কারণ বোঝাতে কি বসে? ফর বসে। আই শ্যাল গো টু নেপাল ফর আ ট্যুর। আই শ্যাল গো টু নেপাল ফর আ ট্যুর। আমি একটা ভ্রমণের জন্য নেপাল যাব। কিসের জন্য যাব? ভ্রমণের জন্য নেপালে যাব। উই ওয়েন্ট টু জাপান ফর আ হায়ার এডুকেশন। মূল্য বোঝাতে অফ বসে। কি বলা হয়? মূল্য বোঝাতে ফর বসে। আই হ্যাভ বট আ মোবাইল ফর 1000 টাকা। হি উইল বাই আ কম্পিউটার ফর 5000 টাকা। তাই না? সাহায্য অর্থে ফর বসে। সাহায্য, যেমন প্লিজ ডু দিস ফেভার ফর মি। আমার অনুকূলে আমার জন্য এটা করুন। প্লিজ ইউ ক্যান ডু সামথিং ফর মি। কি বলা হচ্ছে? প্লিজ ইউ ক্যান ডু সামথিং ফর মি। হ্যাঁ, তুমি দয়া করে আমার জন্য কিছু করো। প্লিজ করুন, আপনি আমার জন্য কিছু করুন। ফর মি, সাহায্য করুন আমাকে। সাহায্যার্থে ফর বসে। ইউজ আ বাই, পাশে বোঝাতে বাই বসে। আমার এই ক্লাসটা আপনারা রেকর্ড ক্লাস দেখবেন। একটা ক্লাসে স্যারের সব কথা মনে থাকে না। পিডিএফ ফাইলগুলা এখানে যারা জব করেন আপনি ছুটির দিনগুলোতে দেখবেন, যারা বাসায় থাকেন তারা কন্টিনিউয়াসলি দেখতে থাকবেন। আজকে একবার দেখবেন, কালকে একবার দেখবেন। একটা ক্লাস রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে, মনে রাখবেন। কোনো কাজ রাতারাতি হয় না। আজকের একটি ক্লাসে আমি যত কথা বলে যাচ্ছি, আমি যা কিছু বলছি, এটা সব মনে থাকবে না। কি করতে হবে? আপনাকে এটা রিপিট করতে হবে, একের পর এক পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এই ক্লাসটা আপনি আবার আরেকবার দেখবেন, এই পিডিএফটা একটু পড়বেন, দেখবেন প্রেপোজিশন নিয়ে আপনি যে জায়গাটা বুঝতে পারেননি প্রথমবারে, দ্বিতীয়বারে সেই জায়গাটা আপনি বুঝে যাবেন। কারণ কি, মানুষ যা কিছু পড়ে তার থেকে বেশি কিছু ভুলে যায়। এটা বিজ্ঞান গবেষণা করে দেখেছে। তা না হলে আমরা পাগল হয়ে যেতাম। সব তথ্য আমরা চোখ দিয়ে কত নিউজ শুনি, কত রকমের ইনফরমেশন ইনপুট করি আমাদের ব্রেনের ভিতরে, সেই পরিমাণে আউটপুট হয়ে যায়। কেন যায় জানেন? এটা আমাদের ব্রেনকে সুস্থ রাখার জন্য, ভারসাম্য রাখার জন্য। তো আমরা যা পড়ছি, আমি যে কথাগুলা বলছি, এর সব কি আপনাদের মনে থাকবে? নো। বেশিরভাগ কথা আমরা ভুলে যাব। তো আমরা যদি ভুলে যাই তাহলে কি কোনো লাভ হলো? হ্যাঁ, লাভ হবে। কি করতে হবে? এই ক্লাসগুলো আপনাকে বারবার করতে হবে। এটাকে বলে অধ্যবসায়, পার্সিভারেন্স। একটা জিনিস আজকে পড়লেন, আজকে করলেন, হলো না। আগামীকাল করবেন, হবে না। পরের দিন করবেন, হবে না। কিন্তু চতুর্থ দিনে গিয়ে আপনি অবশ্যই পারবেন। 999 বার চেষ্টা করে এডিসন বৈদ্যুতিক বাতি তৈরি করেছিল। 999 সংখ্যাটা মনে রাখবেন। তো আমরা একটি জিনিস কেউ 5 বার এখানে চেষ্টা করি না। বলতে পারবেন কেউ যে স্যার আমি এই অঙ্কটা 5 বার করে মিলাতে পেরেছিলাম? নো। আমরা একবার, দুইবার, তিনবার না মিললে ওটা রাগ করে ফেলে রেখে দেই। নো। এই ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে আপনাকে এটার পিছনে সময় দিতে হবে, এইটাতে চেষ্টা করতে হবে, কথা বলতে হবে। কেন পারবেন না আপনি? এটা তো কোনো রকেট সায়েন্স না। স্যার যে সুন্দর করে ক্লাস নেয়, আমাদের এই ব্যাচে যে ভর্তি হয়, সে যদি 2 থেকে 3 মাস লেগে থাকে, আই হোপ অ্যান্ড আই বিলিভ দ্যাট হি উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ লাইক দ্য নেটিভ ইংলিশ স্পিকার। ওকে। তো দেখেন এখানে কি বললাম, পাশে বোঝাতে বাই বসে। যেমন শি স্যাড বাই মি, আই স্যাড বাই হার। হি স্যাড বাই মি এর অর্থ কি? সে আমার পাশে বসেছিল। কি করেছিল? সে আমার পাশে বসেছিল। সবাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিন প্লিজ? শিমলা সরকার, লেট মি নো দ্যাট। শোনা যাচ্ছে আমার কথা? হুম, কিছু শিখতে পারছেন? প্রেপোজিশন কেমন, বিষয়টা বুঝতে পারছেন? হাবিবুর রহমান, পাপিয়া পারভিন। না, প্রশ্ন একটু পরে, এখন প্রশ্ন না। দেখতে পাচ্ছেন সবাই? তো দেখেন এই যে জায়গাটা বললাম, যে এখানে কি পাশে বোঝাতে বাই বসে। হি স্যাড বাই মি, আই স্যাড বাই হার। পথে অর্থে, পথে অর্থে বোঝাতে বাই বসে। যেমন দে উইল গো দেয়ার বাই রোড, অর্থাৎ তারা সড়ক পথে বা রাস্তা দিয়ে তারা সেখানে যাবে। পথে, পথ দিয়ে যাবে। দে উইল গো, তারা যাবে, দেয়ার সেখানে, বাই রোড। আই উইল গো টু ঢাকা বাই রোড, আমি রাস্তা দিয়ে ঢাকায় যাব। আই উইল গো টু ঢাকা বাই এয়ার। এয়ার মানে কি? বাতাস, অর্থাৎ আমি বিমান যোগে ঢাকায় যাব। আই উইল গো টু ঢাকা বাই রোড। মাধ্যম বোঝাতে বাই বসে। কি বোঝা হচ্ছে? মাধ্যম বোঝাতে বাই বসে। হি অ্যাচিভড সাকসেস বাই হার্ড লেবার, হি গোস টু ঢাকা বাই বাস। পরিমাপ বোঝাতে বাই বসে। দ্য টেবল ইজ 2 ফিট বাই 4 ফিট। পার্সেন্টেজ বোঝাতে বাই বসে। হি ইজ ইমপ্রুভিং ডে বাই ডে। দেখেছেন, সে দিনের পর দিন, অর্থাৎ ধীরে ধীরে, একটু একটু করে। হি ইজ ইমপ্রুভিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হি ওয়াজ ইমপ্রুভিং ডে বাই ডে। আম ইমপ্রুভিং
মান্থ বাই মান্থ, আমি মাসের পর মাস উন্নতি করছি। কারণ নিকট হতে বা অন্য কোনো স্থান বোঝাতে নিলে বা থেকে বোঝালে ব্যক্তি বা স্থানের আগে ফ্রম বসে। যেমন হি কেম ফ্রম নেপাল, দেখেন কারণ নিকট থেকে বা অন্য কোনো জায়গা থেকে বোঝালে কি বসে? ফ্রম। হি কেম ফ্রম নেপাল। আই বট 1 কেজি সুইট ফ্রম মার্কেট, তাই না? ইউজ অফ ইনটু, বাইরে থেকে ভিতরে বোঝাতে ইনটু বসে। দ্য বয় এন্টার্ড ইনটু দ্য রুম, দ্য বয় এন্টার্ড ইনটু দ্য রুম। আই এন্টার্ড ইনটু দ্য ক্লাস, সংখ্যার ভাগ হওয়া বোঝাতে ইনটু বসে। দে ওয়ার ডিভাইডেড ইনটু 5 গ্রুপস, উই আর ডিভাইডেড ইনটু 3 গ্রুপস। দেখেছেন? তাহলে এখানে সংখ্যার ভিত্তিতে ভাগ হওয়া বোঝালে ইনটু বসে। এগুলো পড়বেন, পড়ে মুখস্থ করে ফেলবেন। যখন ফ্রি হ্যান্ডে রাইটিং করবেন, লিখবেন, এগুলো সঠিক করে বলতে হবে। হি স্যাড বাই মি হবে, না ফর মি হবে, অফ মি হবে, না টু মি হবে, এগুলো বুঝতে হবে। এগুলো রুলগুলো না পড়লে কখনোই পারবেন না। আমরা কথা বলবো তো আমরা কি না জানলে, গ্রামার না জানলে তো আপনার সব কথাগুলো ভুল হয়ে যাবে। হুম। তো এই ভুলকে ফুলে পরিণত করতে গেলে, এই ভুলকে ফুলে পরিণত করতে গেলে আপনাকে পড়তে হবে, জানতে হবে। ইউ হ্যাভ টু লার্ন সো মেনি থিংস। নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতে উইদিন বসে। আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস, হি উইল গো টু ঢাকা উইদিন 2 ডেজ। অনির্দিষ্ট কোনো গন্তব্যের দিকে বোঝাতে টুয়ার্ডস বসে। দেখেন আমরা প্রথম দিকে এই প্রেপোজিশন ডিকশনারি বলেছিলাম কেন? ওখানে শুধু আমরা উদামি মানে দিয়েছিলাম কোথায় বসে, আর এখানে এক্সাম্পল দিচ্ছি। অনির্দিষ্ট কোনো গন্তব্যের দিকে বোঝাতে টুয়ার্ডস বসে, অনির্দিষ্ট করে। যেমন আই এম গোয়িং টুয়ার্ডস ইউনিভার্সিটি। দেখেন অনির্দিষ্ট করে বললাম যে আমি ইউনিভার্সিটির দিকে যাচ্ছি। এখন আমি ইউনিভার্সিটিতে পৌঁছাইতেও পারি, নাও পারি, ওই দিকে যাচ্ছি, কিন্তু আমি কোথায় থামবো, গন্তব্য কোথায় হবে, এটা অনির্দিষ্ট। হি ইজ গোয়িং টুয়ার্ডস মার্কেট, সে বাজারের দিকে যাচ্ছে। হুম? পূর্বে বোঝাতে বিফোর বসে। পূর্বে কেমন? হি কেম বিফোর লাঞ্চ, সে লাঞ্চের পূর্বে এসেছিল। হি কেম, ভার্বের V2, দেখেছেন? হি কেম বিফোর লাঞ্চ। আপনারা এই জায়গাটা মুখস্থ করে ফেলবেন সবাই। এই কেম কোথা থেকে আসলো বলেন? এই কনজুগেশন অফ ভার্ব, এই শীটটা আপনাদেরকে দেওয়া হবে। এখান থেকে আপনারা, আমরা বলি কি, ইংলিশে কথা বলার জন্য প্রচুর পরিমাণে ভার্ব ফর্ম ভোকাবুলারি মুখস্থ করতে হবে। কিসের ভোকাবুলারি? ভোকাবুলারি বলতে মূলত ভার্বের ভোকাবুলারি বলা হয়। হুম। যেমন মেক মানে তৈরি করা, মেড তৈরি করেছিল বা করেছিলাম, মেড তৈরি করিয়াছে। আমি একটা বাড়ি তৈরি করিয়াছি, কি হবে? এই মেড যদি আপনার জানা না থাকে, এটা কি পারবেন? ড্রিঙ্ক শব্দের অর্থ পান করা। আমি দুধ পান করি, আই ড্রিঙ্ক মিল্ক। আমি দুধ পান করেছিলাম, আই ড্রিঙ্ক হবে না, তখন হবে ড্রাঙ্ক, DR, DRANK, দেখেছেন? আর আমি দুধ পান করেছি, আই হ্যাভ ড্রাঙ্ক মিল্ক, এটা হচ্ছে ড্রাঙ্ক আর এটা ড্রাঙ্ক। ড্রিঙ্ক আর ড্রাঙ্ক মনে রাখবেন, DRANK, DRUNK। তো এই ভার্ব ফর্ম গুলো যদি আমরা মুখস্থ না করি, আমরা কি বাক্য সাজাতে পারবো? বাক্য তৈরি করতে পারবো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য, সে দুধ পান করে, তখন আপনি বলবেন হি ড্রিঙ্কস মিল্ক। কিন্তু যদি বলি সে দুধ পান করেছিল, সে দুধ পান করেছে, তখন তো আপনি এই দুইটা ভার্ব ফর্ম যদি আপনার পূর্ব থেকে মুখস্থ না থাকে, আপনি পারবেন না। তাহলে এই ভার্ব ফর্ম গুলো মুখস্থ করতে হবে। আমরা ভোকাবুলারি বলতে বিভিন্ন আউটসাইডের ভোকাবুলারি শিখি, নো, এগুলা তো প্রয়োজন আছে, কিন্তু মেইন দরকার হচ্ছে এই ভার্বের ভোকাবুলারি। কেন জানেন? কারণ ভার্ব ইজ কল্ড দা হার্ট বিট অফ এ সেন্টেন্স। আপনি যদি একটা বাক্য গঠন করতে চান, আপনাকে এই ভার্বের ভোকাবুলারি জানতে হবে। ভার্বের ভোকাবুলারি যে যত বেশি ভালো করে মুখস্থ করবেন, সে খুব দ্রুত তত বেশি ইংলিশে কথা বলা শিখে যাবেন। যদি বলা হয় আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খেয়েছিলাম, এটা বললে অনেকে পারি না, তখন কি করতে হবে? আই ইট এর ভার্ব V2 বা ইট এর ফার্স্ট ফর্ম হচ্ছে এট। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আর আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। কি হবে বলেন? আই উইল ইট রাইস। তো এই ভার্ব ফর্ম গুলা আপনাদেরকে দেওয়া হবে। এগুলো আমাদের যে বইটা, আমি বারবার করে বলছি এই বইয়ের কথা কেন বলছি, দেখেন এই বইটার ভিতরে এই ভার্ব ফর্ম গুলা খুব সুন্দর করে দেওয়া আছে, মানে সিরিয়াল বাই। এবং এইটা না, শুধু এই ভার্ব দিয়ে বাক্য তৈরি করে দেওয়া হয়েছে, এই ভার্ব থেকে বাক্য রচনা করে দেওয়া হয়েছে, এবং এখানে এই ভার্ব থেকে গল্প সাজিয়ে কিভাবে গল্প তৈরি করা যায় সেটাও কিন্তু এই বইয়ের মাধ্যমে, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, সোহাগ স্যারের লেখা এই বইটার মাধ্যমে দেখানো হয়েছে। অনেক বড় এবং সুন্দর, পেপারস গুলো দেখতেও সুন্দর,
বইটির ভিতরে লেখাও সুন্দর। আমি বইটি আপনাদের কাছে বিক্রি করার জন্য বলছি না, আপনাদের উপকারার্থে আমি এটা বলছি যে একটা বই নিয়ে রাখবেন। বইটা হচ্ছে একটা দলিল হিসাবে আপনাদের কাছে থাকবে। আমরা অনেক টাকা বিভিন্ন জায়গায় অপচয় করি, তাই না? কিন্তু একটা বই কিনে আপনি টাকাটা, এটাকে অপচয় বলা চলে না, এটা আপনি বিনিয়োগ করলেন। এই বইটা আপনার জীবনে লক্ষ লক্ষ টাকা ইনকামের সুযোগ তৈরি করে দেবে। একটা ভালো বই একটা ভালো বন্ধুর সমান, মনে রাখবেন সবাই। তো কি বললাম এখানে, ইউজ অফ আফটার, পরে বোঝাতে আফটার বসে। আই উইল প্লে আফটার স্টাডি, আই উইল প্লে আমি খেলবো, আফটার স্টাডি স্টাডির পরে, পড়াশোনার পরে আমি খেলবো। আই উইল ওয়াচ টিভি, আমি টিভি দেখবো, আফটার 10 মিনিটস, আফটার 10 মিনিটস 10 মিনিট পরে আমি টিভি দেখবো। চলমান অবস্থার পিছনে বোঝাতে আফটার বসে। পুলিশ রান আফটার দা ক্রিমিনাল, মাই ফ্রেন্ড আবির রান আফটার দা পিকড আপ, পিক পেড। অর্থাৎ এই বাক্যগুলো আমরা আফটার দিয়ে করতে পারি, পিছনে অর্থে আফটার ব্যবহার করব। নিচে অর্থ প্রকাশ করতে বিলো বসে। উই লিভ বিলো দা স্কাই, আমরা আকাশের নিচে বাস করি। হি লিভড বিলো দা স্কাই, সে আকাশের নিচে বাস করেছিল। তাহলে এখানে বিলো অর্থে কি, নিচে। দা ফিশ লিভ বিলো দা ওয়াটার, দা ফিশ লিভ বিলো দা ওয়াটার, মাছ পানির নিচে বাস করে। এখানে নিচে বলতে উপরের কোনো বস্তুর তুলনা বোঝাতে ব্যবহার করা হবে। ইউজ অফ আন্ডার, নিচে অর্থ প্রকাশ করতে আন্ডার বসে। নিচে কেমন, লেটস চলো যাই, লেট আজকে, এই লেটাসটা লং ফর্ম, শর্ট ফর্মে বললাম হচ্ছে লেটস। লেটস সিট আন্ডার দ্য ট্রি, চলো আমরা এই গরমে, তো গরম পড়েছে, খুব গরম হচ্ছে, লেটস সিট আন্ডার দ্য ট্রি, চলো আমরা গাছের নিচে বসি। লুক দ্য টেবল আন্ডার দ্য টেবিল, বিবেচনাধীন বোঝাতে আন্ডার বসে। বিবেচনাধীন অর্থাৎ এটা কমপ্লিট হয়নি, এখনো বিবেচনা করা হচ্ছে, সেই রকম জায়গায় আমরা আন্ডার ব্যবহার করব। দিস কেস ইজ আন্ডার দ্য কোর্ট, এই মামলাটি কোর্টের অধীনে বিচারাধীন। দ্য ম্যাটার আন্ডার দ্য হেডমাস্টার, অধীন বোঝাতে আন্ডার বসে। হি ওয়ার্কস আন্ডার মি, হি ওয়ার্কস আন্ডার মি। ইউজ অফ অ্যাক্রস, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বোঝাতে অ্যাক্রস বসে। আই উইল রান অ্যাক্রস দ্য ফিল্ড, আই উইল ট্রাভেল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। দেখেছেন? ইউজ অফ অ্যালং, বরাবর বোঝাতে অ্যালং বসে। গো অ্যালং, বরাবর যাও। দ্য বেড ফর স্লিপ, অর্থাৎ বিছানা বরাবর যাও। ফর স্লিপ, এখানে একটা আরো একটা প্রেপোজিশন বসেছে, ফর স্লিপ ঘুমানোর জন্য, ফর ইট খাওয়ার জন্য, হ্যাঁ, ফর অস দেখার জন্য, ফর টক কথা বলার জন্য, ফর কুক রান্না করার জন্য। আপনাকে বাক্য তৈরি করতে হবে, বাক্য বড় করতে হবে, একটা বাক্য দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করতে হবে। এইটা যখন আমরা পারবো তখন কিন্তু আমরা কথা বলতে পারবো, কথা বাড়াতে হবে। একটা জায়গায় দাঁড়িয়ে থাকলে, স্থির থাকলে হবে না, কি করতে হবে, আপনাকে বাক্য বৃদ্ধি করতে হবে। দেখেন একটা ভার্ব নিয়েছি গো, আই গো টু স্কুল, দেখেন এখানে একটা বাক্য করলাম, এই বাক্যর ভিতরে প্রেপোজিশন চলে এসেছে টু। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, দেখেন বাক্যটা বড় হয়ে গেল। অ্যাফার্মেটিভ ছিল, নেগেটিভ হলো, আই ডোন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। আমি কি স্কুলে যাই, ডু আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই না, ডোন্ট আই গো টু স্কুল। ছিল আমার কি, আই গো টু স্কুল। কয়টা বাক্য, একটা, সেখান থেকে আমি আরো 3টা করেছি। হুম, তারপর দেখেন এখানে টেন্স সেন্টেন্স ব্যবহার করে এগুলো আপনারা পাবেন এই ক্লাসগুলো। একটা বাক্য দিয়ে, এই চ্যাপ্টারটা হচ্ছে 30+ সেন্টেন্স প্র্যাকটিস উইথ ওয়ান ভার্ব। একটা মাত্র ভার্ব দিয়ে 30টা বাক্য। তো আমি যদি একটা ভার্ব জানি, এখানে কেউ যদি 100টা ভার্ব জানে, মাত্র 100, এই 100টা ভার্ব দিয়ে সে 30 অর্থাৎ 3000 বাক্য তৈরি করতে পারবে। 3000, 100 বাক্যকে 3000 বাক্যে রূপান্তর করা যায় কিভাবে, সিস্টেমটা একটু আমরা দেখবো। দেখেন এখানে গো দিয়ে করেছি, এখানে সেই গো থাকবে, কিন্তু গো এর V2 ফর্ম, পাস্ট ফর্ম গঠন করেছি। কেমন, আই ওয়েন্ট টু স্কুল, এখানেও প্রেপোজিশন টু রয়েছে। পাস্ট টেন্স, আমি স্কুলে গিয়েছিলাম। আই ডিডেন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি। ডিড আই গো টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছিলাম। ডিডেন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাইনি। ডিডেন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাইনি। দেখেছেন? তাহলে এই যে সিস্টেম, গো ভার্ব থেকে কিন্তু আমি অন্য কোথাও যাইনি, গো কে ওয়েন্ট করেছি, গো কে শ্যাল গো, উইল গো করব, কিন্তু আমার গো ওই সেন্সটা, ধারাটা ঠিক থাকবে। পরে একটু দেখি, আমি স্কুলে যেতে থাকবো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আই উইল বি গোয়িং টু স্কুল। আমি স্কুলে যেতে থাকবো না,
আই ওয়ন্ট বি গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যেতে থাকবো? উইল আই বি গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যেতে থাকবো না? ওয়ন্ট আই বি গোয়িং টু স্কুল। দেখেছেন? আমি স্কুলে গিয়েছি, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ গন টু স্কুল। আমি স্কুলে যাইনি, আই হ্যাভ নট গন টু স্কুল। আমি কি স্কুলে গিয়েছি? দেখেন এখানে এই গো ভার্ব থেকে কিন্তু আমি কখনো চেঞ্জ করিনি, সর্বদা আমি গো কে গোই রেখেছি, কিন্তু বিভিন্ন টেন্স, বিভিন্ন মডাল, বিভিন্ন সেমি মডাল রূপ পরিবর্তন করেছি। একই দুধ থেকে যেমন বিভিন্ন মিষ্টান্ন তৈরি হয়, উপাদানটা ঠিক থাকবে কিন্তু চেহারা পাল্টে যাবে। আই ক্যান গো, দেখেন আমি যেতে পারি। আমি যেতে পারি না, আই কান্ট গো। আই কান্ট গো, আমি যেতে পারি না। আমি কি যেতে পারি? ক্যান আই গো। আমি কি যেতে পারি না? ক্যান নট আই গো। ক্যান নট আই গো। দেখেছেন? তাহলে এখানে ক্যান মানে হচ্ছে পারা। দুইটা ভার্ব বসেছে, একটা মডাল ভার্ব আর একটা মেইন ভার্ব। আই ক্যান গো, আমি যেতে পারি। এই গো কে হেল্প করার জন্য মডাল এসেছে আই ক্যান। দুইটাই কিন্তু এখানে ভার্ব। তো এই ক্যানের পরে ভার্বের বেস ফর্ম বলবে। তো এইভাবে এখানে অনেক 30টা বাক্য দেওয়া রয়েছে। আমি অবশ্যই স্কুলে যাব, আই মাস্ট গো টু স্কুল। আমি অবশ্যই স্কুলে যাব না, আই মাসেন্ট গো টু স্কুল। আমি কি অবশ্যই স্কুলে যাব? মাস্ট আই গো টু স্কুল। আমি কি অবশ্যই স্কুলে যাব না? মাসেন্ট আই গো টু স্কুল। তাহলে দেখছেন এই বাক্যগুলা আমরা কিন্তু ঠিক এইভাবে সাজাবো, তৈরি করব। থ্রু কোথায় বসে? প্রেপোজিশনের ভিতরে। কোনো কিছুর মাধ্যমে বা মধ্য দিয়ে বোঝাতে থ্রু বসে। যেমন দে ওয়েন্ট আওয়ার ব্লেজ থ্রু দ্য জঙ্গল। তারা জঙ্গলের ভিতর দিয়ে, বনের ভিতর দিয়ে আমাদের গ্রামে গিয়েছিল। উই ওয়েন্ট দেয়ার ভিলেজ থ্রু দ্য বোট। আমি নৌকা যোগে, নৌকার মাধ্যমে তাদের গ্রামে গিয়েছিলাম। ইউজ অফ এগেনিস্ট, বিরুদ্ধে বোঝাতে এগেনিস্ট বসে। উই ফাউট এগেনিস্ট পাকিস্তান ইন লিবারেশন ওয়ার। আই উইল ফাইট এগেনিস্ট মাই এনিমি বাই ইন্টেলিজেন্স। বিপরীত অর্থ বোঝাতে এগেনিস্ট বসে। হি স্যাট এগেনিস্ট দ্য ওয়াল। আই স্যাট এগেনিস্ট দ্য রুম। ইউজ অফ অ্যাবাউট, সম্পর্কে বোঝাতে অ্যাবাউট বসে। হি টোল্ড মি অ্যাবাউট দ্য গেম। সে খেলা সম্পর্কে আমাকে বলেছিল। আই উইল টেল হিম অ্যাবাউট দ্য ম্যাটার। পাশে বোঝাতে বিসাইড বসে। কি বোঝাতে? পাশে। হি স্যাট বিসাইড মি ইন দ্য এক্সাম হল। পরীক্ষার হলে সে আমার পাশে বসেছিল। এই বাক্যগুলো আপনারা কি বিসাইড ব্যবহার না করে কখনো অন্য কোনো ভাবে বলা যায়? একটু চিন্তা করে দেখেন তো। যায় না। হি স্যাট বিসাইড মি ইন দ্য এক্সাম হল। দ্য পেন বিসাইড দ্য টেবিল। কিপ দ্য পেন বিসাইড দ্য টেবিল। বাহাইন্ড, পিছনে বোঝাতে বাহাইন্ড শব্দটা ব্যবহার করা হয়। প্লিজ স্টে বাহাইন্ড মি। দ্য ক্যাট বাহাইন্ড দ্য চেয়ার। ইউজ অফ বিয়ন্ড, সাধ্যের বাইরে বোঝাতে বিয়ন্ড বসে। কিসের বাইরে? সাধ্যের বাইরে। দেখেন এই একটি মাত্র শীট যারা কমপ্লিট করতে পারবে তাদের কিন্তু প্রেপোজিশন সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। এখানে প্রেপোজিশনের এক্সারসাইজ দেওয়া হয়েছে, আপনারা বাসায় এক্সারসাইজ গুলো একটু প্র্যাকটিস করবেন। আই উইল টেক আ ক্লাস ড্যাশ 10 PM মানডে। হি লিভ এ বি, এখানে কি হবে এই ডিশে? হি লিভ ড্যাশ বাংলাদেশ ড্যাশ ঢাকা ইজ, ঢাকা ইজ ড্যাশ কিলোমিটারস ফ্রম হেয়ার। এই বাক্যগুলো আপনারা এখান থেকে এক্সারসাইজ করবেন। প্রেপোজিশনস এন্ড প্রেপোজিশনাল ফ্রেজ ইন বাংলা A to Z। প্রেপোজিশন হলো এমন একটি শব্দ যা নাউন, প্রোনাউন বা জিরান্ড এর সাথে বাক্যের অন্যান্য শব্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। এটি সাধারণত কোনো বস্তু, স্থান, সময় বা ভাবের সাথে কোনো ক্রিয়া বা অবস্থা সম্পর্কিত করার জন্য ব্যবহৃত হয়। প্রেপোজিশন শব্দটি মূলত ল্যাটিন থেকে এসেছে, যার অর্থ সম্মুখে স্থাপন করা, অর্থাৎ এটি সাধারণত নাউন বা প্রোনাউনের আগে বসে। চেয়ারের উপরে বসে, যেমন হি ইজ সিটিং অন দ্য চেয়ার, সে চেয়ারের উপরে বসে আছে। দ্য বুক ইজ অন দ্য টেবল। এইবার দেখেন এতক্ষণ তো আমরা সাধারণভাবে শিখেছি, এখন বাক্য প্লাস তার বাংলা দেওয়া রয়েছে। বইটি টেবিলের উপর রয়েছে, দ্য বুক ইজ অন দ্য টেবল। সে পড়াশোনা করছে, হি ইজ স্টাডিং এট ট্যালেন্ট হার্ট। দেখেছেন? তারপর কি ক্লাসিফিকেশন ইউজেস দেওয়া রয়েছে। প্রেপোজিশন প্লেস নির্দেশ করতে, যেমন বিড়ালটি টেবিলের নিচেই রয়েছে, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। সে শ্রেণীকক্ষে আছে, হি ইজ ইন দ্য ক্লাসরুম। প্রেপোজিশন অফ টাইম, সময় নির্দেশক প্রেপোজিশন। এই প্রেপোজিশনের মাধ্যমে কোনো কাজের সময় বা সময়কালকে নির্দেশ করা হয়। ক্লাসটি সকাল 9টায় শুরু হয়, দ্য ক্লাস স্টার্টস অ্যাট 9 AM। এই বাক্যগুলো পড়বেন। এই শীটটা নিয়ে অনেকে রেখে দেয়, দেখে না, আবার অনেকে যত্ন করে দেখে, পড়ে। যারা পড়বে, যারা এটার পিছনে সময় দিবে, তারা প্রেপোজিশনের আর কোনো সমস্যা ফিল করবে না।
দেখেন এখানে এই প্রেপোজিশনের মাধ্যমে কোনো ব্যক্তি ডিরেকশন বোঝাতে, টু এর মাধ্যমে কোনো ব্যক্তি বা বস্তুর গমন বা গতিপথ নির্দেশ করা হয়, যেমন শি ইজ গোয়িং টু দ্য মার্কেট, হি ওয়াকড ইনটু দ্য রুম, দে আর ট্রাভেলিং টুয়ার্ডস দ্য নর্থ, দে আর ট্রাভেলিং টুয়ার্ডস দ্য নর্থ, তারা উত্তরের দিকে যাচ্ছে। সে সমস্যাটি সহজেই সমাধান করেছে, হি সলভড দ্য প্রবলেম উইথ ইজ। দেখেন এই ইজ একটা নতুন শব্দ, ইজ শব্দের অর্থ কেউ বলতে পারবেন? হি সলভড দ্য প্রবলেম উইথ ইজ, অর্থাৎ সে সহজে, ইজ মানে হচ্ছে আরাম, ইজি বলি না, ইজি কথাটার উৎপত্তি হয়েছে ইজ থেকে। ডেরিভেশন অফ ওয়ার্ডস আপনাদের জানতে হবে, বিউটিফুল, বিউটিফুল্লি, বিউটিফাই, বিউটি, কোনটা কোন পার্টস অফ স্পিচ, এটা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। পার্টস অফ স্পিচ শিখলেন তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটার 50% আপনার শেখা হয়ে গেল। তো সেই পার্টস অফ স্পিচ ভিতরের কিন্তু একটা অংশ প্রেপোজিশন। তারপর দেখেন তাকে বা তার ভুলের জন্য শাস্তি দেওয়া হয়, তাকে তার ভুলের জন্য শাস্তি দেওয়া হয়, হি ওয়াজ পানিশড ফর হিজ মিস্টেক। বৃষ্টির কারণে সভাটি বাতিল করা হয়েছে, দ্য মিটিং ওয়াজ ক্যান্সেলড ডিউ টু রেইন। দেখেন ডিউ টু মানে হচ্ছে জন্য, ডিউটি মানে কি বলেন? জন্য, অ্যাকর্ডিং টু, তারপর ডিউ টু, উইথ এ ভিউ টু। এই প্রেপোজিশন, এই ফ্রেজ গুলা, ইডিয়মস গুলো মুখস্থ করতে হবে, প্রচুর পরিমাণে পড়তে হবে, সময় দিতে হবে। ল্যাঙ্গুয়েজটা নিয়ে চর্চা করেন, একটা সময় এই ল্যাঙ্গুয়েজও আপনাকে নিয়ে চর্চা করবে। আপনি এখানে সময় দিবেন, দেখবেন এটা আপনাকে সময় দিবে, অর্থাৎ সময় দেওয়া বলতে কি সহজ হয়ে যাবে, এটা আপনি কথা বলতে পারবেন। এখানে যারা ফ্রিল্যান্সিং করছেন, যারা আইএলটিএস দিতে চাচ্ছেন, বিদেশের বিভিন্ন দেশে বসে এই ক্লাসটা দেখছেন, তাদেরকে বলছি এই ল্যাঙ্গুয়েজটা এতদিন আপনারা শিখতে পারেননি, আমাদের সঙ্গে 2 থেকে 3 মাস লেগে থাকবেন, ভাষাটা খুব ভালোভাবে শিখতে পারবেন। একটা ভাষা শেখা আপনাদের সম্পদ। এখানে আমরা অধিকাংশেরই আমাদের মনের বাসনা, আমরা যেন এই ভাষাটা দ্রুত স্পন্টেনিয়াসলি কথা বলতে পারি। তো কথা বলতে গেলে এই জায়গাটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে। হুম, এইটাই, কথা বলা শিখতে গেলে প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে। দেখেন এই যে প্রেপোজিশন ডিকশনারি যে শীট, এটা কত সহজে আপনারা শিখতে পারলেন, তাই না? এই প্রেপোজিশনের আরো এখানে নিচে রুল দেওয়া রয়েছে, এক্সারসাইজ দেওয়া রয়েছে, এটা থেকে আপনারা প্র্যাকটিস করবেন। তো এই যে কথাগুলো বললাম আপনাদের সামনে, আপনারা এখান থেকে প্র্যাকটিস করবেন। এবং স্যারের যে বইটা আপনাদের সামনে আমি দেখালাম, এই বইটা আপনার এই নাম্বার থেকে আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন, এখানে হোয়াটসঅ্যাপ রয়েছে, এখান থেকে আপনারা বইটা নিতে পারবেন। এবং এই বইটার ভিতরে আমি যে ক্লাসগুলো নিচ্ছি সব কিন্তু এখানে সাজানো রয়েছে। এই বইটা আপনারা একটু, নাম্বারটা একটু লিখে নেবেন, স্যারের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন, স্যারের নাম্বারেও কল দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন। বইটা নিয়ে একবার একটু পড়ে দেখেন, যদি ভালো না হয় তখন বলবেন। একটা কথা বলেছি না আপনাদের সামনে, বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না। হুম, বই কিনে কেউ কখনো, আপনি বলতে পারবেন না যে আমি দেউলিয়া হয়ে গেছি বই কিনে। মেডিকেলে পড়তে গেলে অনেক টাকার বই কেনা লাগে, তো আপনি কয় টাকার বই কিনবেন? 5 বছরে সর্বোচ্চ 2 লাখ টাকার বই কেনেন। তো একজন ভালো ডাক্তার একদিনে 2 লাখ টাকার বেশি ইনকাম করে, এমনও ডাক্তার রয়েছে, আছে না, তার বেশিও। তো বই কিনে কখনো দেউলিয়া হওয়া যায় না। একটা গ্রামার বই, এটা আপনার জীবনের একটা সম্পদ হিসাবে থাকবে। স্যারের প্রত্যেকটা ক্লাস কিন্তু এখানে সিরিয়াল মাফিক দেওয়া রয়েছে। তো আমার এই নাম্বারে তারা বই নিতে চান, হোয়াটসঅ্যাপে নক দিবেন। 2 থেকে 3 মাসের ভিতরে হোম ডেলিভারিতে, আপনার কোথাও যাওয়া লাগবে না, বই আপনার বাড়িতে চলে যাবে। তো এই প্রেপোজিশন, আশা করি আজকের যে ক্লাসটা নিলাম আপনাদের অনেক কাজে দিবে। প্রেপোজিশন সম্পর্কে যদি কারো সমস্যা থেকে থাকে আমার এই নাম্বারে নক দিবেন, স্যারের সঙ্গে কথা বলবেন। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, গুড নাইট।